RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। শুধু আমার নিয়তিকেই দোষারোপ করব, কিন্তু ধ্রুবদাকে নয় ভাই, ধ্রুবদাকে নয়। তোর অন্ধবিশ্বাস নিয়ে এখন তুই কি করবে রে দিদি? আমি ধ্রুবর কাছে যাব। তুই কি বললি মা? হ্যাঁ বাবা। এত সব জেনেও তুমি আবার দাদার কাছে যাবে দিদি? আমি যাব ভাই, নিজের চোখে না দেখা পর্যন্ত আমি তোমাদের কোনো কথা বিশ্বাস করব না ভাই। কি বকুল, বকুল তুই? বাবা তুমি আমায় অনুমতি দাও বাবা, তুমি আমায় অনুমতি দাও। আমি আজ এক্ষুনি ধ্রুবদার কাছে চলে যাব বাবা। দিদি আমি এক্ষুনি ধ্রুবদার কাছে চলে যাব। দিদি তুই কোন অধিকারে সেখানে যাবে রে দিদি? অধিকার আমার এই সিঁদুরের অধিকার। দিদি হ্যাঁ রে চাপা, এই আনুষ্ঠানিক বিয়ে না হলেও, হ্যাঁ বাবা, আনুষ্ঠানিক বিয়ে না হলেও তোমরা তো জানো ধ্রুব আমার স্বামী। সেই স্বামীর ঘর করতে আমায় তুমি অনুমতি দেবে না বাবা? কিন্তু এই বেশে? হ্যাঁ বাবা, নাই বা আমি সাজলাম নববধূর সাজে, নাই বা বাজলো শঙ্খসানায়, আমি না হয় চোরের মতোই চুপে চুপে আমি শ্বশুর বাড়ি চললাম। দিদি দিদি কিন্তু ওরা যদি তোকে মেনে না নেয় রে দিদি, তাহলে তুই কি করবি দিদি? চাপারে দিদি ওরে চাপা, আমি ওর বাড়িতে গিয়ে চাকরানি সেজে থাকবো রে চাপা। সবার উচ্ছিষ্ট খেয়ে আমার এই মূল্যহীন প্রাণটা আমি বাঁচিয়ে রাখবো, তবু আমার মনে তো একটা সান্ত্বনা থাকবে রে চাপা। দিদি আমি আমার স্বর্গ সমান শ্বশুরের ভিটেতে আছি রে আরে দিদি না না, তোকে আমি এভাবে যেতে দেব না রে মা। বাবা ওর চোখের জল ঝরলে আমি যে মরেও শান্তি পাবো না রে বাবা বাবা না না মাস্টার মশাই, আপনি কোনো ভয় পাবেন না। এই হচ্ছে দিদির জীবনের চরম পরীক্ষায়। এই চরম পরীক্ষায় দিদির পাশে আর কেউ না থাকলে আমি থাকবো তার পাশে। আমার দেবী প্রতিমাকে অবগাহন করে আমি নিয়ে যাব তার শ্বশুরের ভিটে, স্বর্গেতে, স্বর্গে। বাবা বাবা তুমি তুমি আমাকে আশীর্বাদ করো বাবা। ওরে বকুল, আমি যেন মামা, দিদি আমি যেন সব দুঃখ কষ্ট ভুলে অমৃত তার সেবা করতে পারি বাবা। দিদি বকুল তার সেবা করতে পারি। দিদি সত্যি তুই চলে যাবে রে দিদি? বিয়ের পর বিয়ের পরে মেয়েদের যে শ্বশুর বাড়ি আসল ঘর রে চাপা, তোরা আমাকে হাস
হাসি মুখে বিদায় দে রে না চাপা। রে দিদি, আমি পারবো না। তোদের হাসিতে হাসি মিলিয়ে আমি হাসতে হাসতে আমার স্বামীর ঘর করতে চললাম। দিদি 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 এই বাবা, বিদায়। বাবা ওগো মা ও বোনেরা, দেখো আমার বকুলের ভালোবাসার বিয়ে। চলুন মাস্টার মশাই, চলুন। চলো বাবা। তোমরা তোমরা ময়নাকে দেখেছো? আমার আমার আদরের ছোট্ট বোন ময়না, যে রোজ রাতে আমার বুকে মাথা লুকিয়ে ঘুমাতো, যার কচি কচি দুটো হাত আমার গলা জড়িয়ে ধরে বলতো, দাদা আমাদের মা কোথায় রে? খোলা। আমি কতদিন মাকে দেখিনি। তখন তখন আমি ওই আধার আকাশের দিকে আঙুল তুলে বলতাম, ওই যে তারাগুলো দেখছিস, ওই ওই তারাদের মাঝে মিশে গিয়ে মা আমাদের কেমন মিটি মিটি হাসছে, তুই তুই দেখতে পাচ্ছিস না ময়না? আমার ময়না ওই আকাশের দিকে অপলক চেয়ে থাকতো আর ঝড় ঝড় করে কাঁদতো। আর বলি বিলকুল বন্ধ হয়ে গেছে। রমজান, ওই ওই নিষ্ঠুর হাসি বন্ধ করে বলো, কোথায় আমার ময়না? আমি কতকাল তাকে দেখিনি। সেই নিষ্ঠুর পিশাচটার আদেশে ওই আমার মুখ থেকে ময়নাকে কেড়ে নিয়ে গেল। একটা দিনের জন্য আমি তাকে দেখতে পেলাম না। আচ্ছা রমজান, তুমি জানো ওরা ওরা আমার ময়নাকে কোথায় লুকিয়ে রেখেছে? আমি দূর থেকে একটিবার চোখের দেখা দেখেই চলে আসবো। দয়া করে তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? যাবি? গিয়ে কিন্তু কোনো ফায়দা হবে না, কারণ তুই তোর ময়নাকে এখন বিলকুল চিনতেই পারবি না। আমার ময়নাকে আমি চিনতে পারবো না? পারবি কি করে? তোর ময়না যে এখন বস্তাবন্দি রাত হয়ে ওই গঙ্গার জলে ভাসছে। তুমি চুপ করো, আর বলো না রমজান, আর বলো না। তোর বহিন ময়না দাদা দাদা বলে বহু চিৎকার করেছিল, কিন্তু ময়নাকে শান্ত করতে আমার বস তার শক্ত হাত দুটি ধরে ময়নার গলাটাকে এমন ভাবে টিপে ধরলো, মাঝে ময়না আস্তে আস্তে বিলকুল শান্ত হয়ে গেল। তখন বস বলল, রমজান এই লাশটাকে বস্তায় ভরে ওই গঙ্গার জলে ফেলে দিতে পারলে আমি তোকে নগদ 1000 টাকা পুরস্কার দেব, আর আমি সেই পুরস্কারের লোভে তোর বোন ময়নার লাশটাকে বস্তায় ভরে ওই গঙ্গার অথই জলে ফেলে দিয়েছি। ভাসিয়ে দিয়েছ?
পাঠিয়ে দিয়েছ? বেশ করেছ, বেশ করেছ। ওই পবিত্র গঙ্গার বুকে ভাসতে ভাসতে ময়না ময়না আমার একেবারে স্বর্গে পৌঁছে যাবে। তুমি তুমি আমার ময়নাকে ভালো করে দেখেছো তো? আর বুঝি তার চোখে জল ঝরে না? আর বুঝি সে কেঁদে কেঁদে বলবে না, দাদা আমাদের মা কোথায় রে, আমাদের মা কোথায়? পাগলা, ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। মায়ের মতো তুইও ওই আধার আকাশের একরাশ তারাদের মাঝে মিশে গিয়ে মিটি মিটি হাসবি। আর আমি তোর দিকে বলবো, সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। আবার তুই তো ডাকলাম ছেড়ে বাইরে বেরিয়ে তোকে না কতদিন আমি বলেছি রুমের বাইরে এসে পাগলামি করলে ওটাকে চাবুক মারতে মারতে ওর জায়গায় পৌঁছে দিবি। চাবুকের প্রয়োজন নেই বস। আর পাগলাম বন্ধ করতে আমার এই লৌহদন্ডের মতো শক্ত হাত দুখানাই যথেষ্ট। আয় পাগলা, আয় বলছি, চলে আয় বলছি। আমি যাব না, আমি আমার ময়নার কাছে যাব। আয় বলছি, ময়নার কাছে ময়নার কাছে ময়নার কাছে তাকে আর কষ্ট করে ময়নার কাছে যেতে হবে না। সময় হলে আমি তোকে ময়নার কাছে পাঠিয়ে দেব। রঞ্জন, জীবন ওকে ওর রুমে পৌঁছে দে। ডাক্তার রাখে ইঞ্জেকশন যার জন্য অপেক্ষা করছে। না 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 না, আমাকে ওই ইঞ্জেকশন দিও না। ওই ইঞ্জেকশন দিলে আমার সারা শরীরটা দাও দাও করে জ্বলতে থাকে। অসহ্য যন্ত্রণায় মাথার শিরাগুলো যেন ছিঁড়ে যায়। আমি সইতে পারি না গো সেই অসহ্য যন্ত্রণা, আমি কিছুতেই সইতে পারি না। পারবি কেমন করে? ওতে যে বিষ ভরা আছে। বিষ একটু একটু করে আমি তো সারা শরীরে বিষ ভরে দেব। আর সেই বিষ যখন তোর অঙ্গ পতঙ্গ করে দেবে তখন তুই বড্ড উন্মাদ। তুমি আমাকে পাগল করে দিও না। আমি সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। তুমি আমাকে বাঁচতে দাও দাদা, তুমি আমাকে বাঁচতে দাও। দেব রে কঙ্কন দেব। আমি তোকে সুস্থ স্বাভাবিক ভাবে বাঁচতে দেব, তবে তুই যদি আমার সমস্ত কথা মেনে নিয়ে আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিস। দাদা তোর জন্যে, শুধু তোর জন্যে বিউটি আমার জীবন থেকে হারিয়ে গেছে। আর তাকে হারিয়েই আজ আমি এত বড় অমানুষ, তাকে আমি অধিকার করতে চাই। বিউটি কে? সে খুঁজে তোর দরকার নেই। রঞ্জন, নিয়ে যা ওকে। আয় পাগলা, চলে আয় বলছি, আয় বলছে, আয় চলে আয় বলছে। আমি যাব না। তোমাদের দুটি পায়ে পড়ে এই অসহ্য যন্ত্রণা থেকে তোমরা আমাকে মুক্তি দাও।
আর কখনো আর কখনো আমি ওই অন্ধকার রুম ছেড়ে বাইরে বেরিয়ে আসবো না। তোমরা তোমরা যা বলবে আমি তাই শুনবো, তাই শুনবো। তোমরা আমাকে মুক্তি দাও, আমার মুক্তি দাও, মুক্তি দাও। কাঁদতে হবে না রে পাগলা, ওই অন্ধকার ঘরে বসে নীরবে নিভৃতে কাঁদবি। চলে আয় বলছি, আয় বলছি, চলে আয়, আমি যাবো না, চলে আয় বলছি, না, চলে মুক্তি মুক্তি আমি তোকে দেব রে কঙ্কর। আমার আকাঙ্ক্ষার খিদে মিটলেই মৃত্যুর পথই হবে তোর আসল মুক্তি। কঙ্কন বাবা রক্ষিতার ছেলে, বাবা মৃত্যু বিশাল সম্পত্তি ওর নামে উইল করে গেছে। আর সে কথা জেনেই বিউটি আমার ভালোবাসাকে তুচ্ছ করে ওই গায়ের ছেলে দ্রবকে এই লাঞ্ছনা অবহেলা আমি কিছুতেই সইব না। ওই শালা শুয়োরের বাচ্চাকে আমি আমি খতম করে দিন বস। ও চুন্না, এবার খবর বলো। খবর আছে না এই বস, আমি ভাত পাটলাম বটে, দেখলাম আমি ভাত পাটলার পহলে মালটা দোসরার জালে ধরা পড়ে গেল। কে ধরা পড়ে গেল? বিউটি? না না না, বিউটি নয় বস, মালটার নাম চাপা। চাপা? ইয়েস বস। মাকড়াসার জালে শিকার যেমন আস্তে পৃষ্ঠে জড়াজড়ি করে, ঠিক তেমনি এই চাপা মাল ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে সেই জালে। আর প্রেমিকটার পরিচয় তুমি জানতে পেরেছ? না বস, শুধু এইটুকু জেনেছি, সে হলো একটা আর্টিস্ট। আর্টিস্ট? ইয়েস বস। সেই বকুল চাপার গন্ধে সোনার গা, তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে তেলটাকে একেবারে মাতোয়ারা করে আমি এই সোনার গায়ের মাটিতে প্রবেশ করলাম। তারপর? তারপর তারপর দেখতে পারলাম পদ্মা দিঘির কালো পানি কলসি কাকে নিয়ে পাহাড়ি রং ছড়াতে ছড়াতে পথ চলতে শুরু করলো আপনার সেই খোয়াবের ফুল চাপা। চাপা? হ্যাঁ বাবা, সেই পাহাড়ি রং ছলকে শরীরের সর্বাঙ্গে উতলে উতলে পড়েছে। এক রাস যৌবনের ঢেউ, যৌবনের তসবির। এই মাসুদ ভাই, এই ওদিকে তাকিয়ে দেখো তো, ওই কৃষ্ণচূড়ার শাখায় দুটো শালিক কেমন পাশাপাশি বসে রয়েছে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে,
আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমার পাশে আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো তুমি যদি থাকো আমার পাশে মনে যারে খুঁজে চলি আমি জানি না সে কোথায় সেই তুমি মনে মনে যারে খুঁজে কোথায় আছো সেই তুমি কবে সাথী হবে কাছে দেখে নেবে এই জীবনে আমি পাথরে শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে ঝিকিমিকি তারা জ্বলে আর নেবে ঝিকিমিকি তারা জ্বলে আর নেবে কাছে না তোমায় ভেবে ভেবে কবে সাথী হবে কাছে দেখে নেবে এই জীবনে আমি পাথরে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে তুমি যদি থাকো আমার চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝেই গুমরে গুমরে কাঁদবে, আর তোমার মনের আয়না থেকে হায়তরে হারিয়ে যাবে তোমার এই ভালোবাসার নক্ষত্র। ওই নক্ষত্রকে কি আমি খতম করে দেব বস? না, ওই চাপা সুন্দরীকে রোবের জালে ফেলে আমার লালসার শিকার বানালেই নক্ষত্র এমনি এমনি দূরে সরে যাবে। তাহলে এখন আমার কি ডিউটি বস? তুমি বারংবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে, ভালোবাসার চুপ ফেলে যদি মেয়ে মালটাকে বাগে আনতে পারো তো ভালো, আর না হলে চাকরির লোভ দেখে যে কোনো প্রকারেই হোক মালটাকে এনে আমার সামনে হাজির করবে। ওকে বস। এই নাও তোমার কাজের অ্যাডভান্স, এই 1000 টাকা। থ্যাংক ইউ বস। আপনি ভাববেন না, যেমন করে হোক ওই সোনার গায়ের মাটিতে ফোলা সুন্দরী চাপা মালটাকে যেমন করে হোক আমি আপনার হাতে তুলে দিব। তবে বস
আমার একটি কথা রাখতে হ্যাঁ, হবে। বলো। মানে আপনি শুধু একা একা ভোগ করবেন না, কিন্তু এই চামচার জন্য একটু রাখবেন কিন্তু। ওকে ওকে আমারও ওকে কিন্তু ওকে ওকে খায়েশ আছে। ওকে থ্যাংক ইউ বস। ওকে 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 বিউটির ভালোবাসা চেয়ে আমি তার ভালোবাসা পাইনি, তাই আমার ভালোবাসা নয়। এবার থেকে আমি খাবো মধু। ওই চাপা সুন্দরীর যৌবনের তাজা মধু। তারপর চাপাকে আমি আমার হোটেলের মডেল বানিয়ে ফেলে দেব ওই একাধিক ধনকবদের মাঝে। তারা রাতের পর রাত বাউস করবে আর আমার হাতে তুলে দেবে গুছা গুছা টা টা কা। মমতা, এখন আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি। বুকের মাঝে সেই যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে। কথা বলতেও এখন আর আমার কষ্ট হয় না। তবু ডাক্তারবাবু যখন বলেছেন তোমার বেশি কথা বলা উচিত নয়। তোমরা অযথাই ভয় পাচ্ছ মমতা, দেখে নিও আর আমার কিচ্ছু হবে না। ধ্রুব আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। জানো মমতা, আমি জানতাম ধ্রুব আমায় কখনোই নিরাশ করবে না। ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশে একমাত্র ধ্রুব তারা। দুবার বিয়েতে তুমি খুব খুশি হয়েছো, তাই না গো? শুধু খুশি নয় মমতা, এ যেন আমার জীবনের পরম সান্ত্বনা। মৃত্যুর পূর্বে পিতার কর্তব্যের একটি অন্তত পালন করতে পেরেছি, তাই তো মৃত্যুর জন্য এখন আমার ভয় হয় না। ছি 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 ছি, অমন অলক্ষণের কথা তুমি বলো না গো। ভেবো না মমতা, এত সহজে আমি আর মরব না। তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসার বন্ধন ছিন্ন করে যমরাজ এত সহজে তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিতে পারবে না। তাই যেন হয় গো। ঈশ্বরের কাছে আমি কায় মনে প্রার্থনা করি আমি যেন সীমান্তে সিঁদুর নিয়ে তোমার আগে স্বর্গ লাভ করতে পারি। তা বললে কি হয় মমতা? এই দুনিয়ার রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে, প্রস্থানের পত্র যে তার আগে খোলা থাকে মমতা। ওসব কথা থাক, এবার বিশ্রাম করবে, চলো না গো। আজ ধ্রুবর ফুলসজ্জা, কিন্তু ও যখন শুনতে পাবে তুমি এত রাত পর্যন্ত না ঘুমিয়ে জেগে আছো, তাহলে হয়তো এখনই এসে রেগে যাবে। এখনই এসে বলবে, একই মা, এখনো এত রাত পর্যন্ত আপনি জেগে আছেন? অসুস্থ কোথায় ধ্রুব? আমি তো এখন পুরোপুরি সুস্থ। মনের দিক দিয়ে সুস্থ হলেও শরীরের দিক দিয়ে এখন আপনি সুস্থ নন। তাই বলছি ছেলে মানুষই না করে বিশ্রাম নেবেন। চলেন মা, তুমি বাবাকে নিয়ে উপরে যাও, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। না ধ্রুব, আজ তোদের ফুলসজ্জা, দুজনের প্রতি দুজনের অনেক কর্তব্য। সেই কর্তব্য পালন না করে কোন স্বামী স্ত্রী যে কখনো আদর্শ স্বামী স্ত্রী হয় না বাবা। মা, তোর বাবার জন্য তুই কিচ্ছু ভাবিস না ধ্রুব, আমি তো রয়েছি, তুই যা বাবা। বৌমা হয়তো তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তবে তাই হোক। তোমাদের আশীর্বাদ পাথেয় করে আমি নতুন জীবনের পথে যাত্রা করলাম। সুখে থাক বাবা, সুখে থাক। সুখী হও ধ্রুব। এই যে বড় বাবু, এই যে দাদা বাবু। আরে তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়িময় খুঁজে বেড়াচ্ছি। কেন রামুদা, আমাকে আবার কিসের প্রয়োজন? আজকের দিনে
তোমার প্রয়োজনটাই তো সবচেয়ে বেশি দাদা বাবু। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই তো তোমাকে খুঁজে বেড়াচ্ছে। এই যে এই তো কিছুক্ষণ আগে একটা বউ তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। বউ? হ্যাঁ, কপালে চাঁদের মতো সুন্দর স্মৃতির সিঁদুর, হ্যাঁ, মাথায় ঘুমটা, যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রীতিমা। এত রাত্রে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চায়? কাদের বউ কিছু জেনেছিস? কেমন করে জানবো ঘিন্নিমা? এই নিয়েই তো মেজ দাদা বাবু আর ছোট দাদা বাবু তর্ক হচ্ছে। মেজ দাদা বাবু বলছে, আমি বলছি এত রাতে ওই অজ্ঞাত পরিচয়হীনা মহিলার সঙ্গে দাদার কোনো মতেই দেখা হবে না। আহা! মাথা গরম করছিস কেন? মেয়েটিকে কোথা থেকেই বা এসেছে? আমি কেমন করে জানবো? জিজ্ঞেস করলে শুধু বলছে আপনার দাদাকে একবার ডেকে দিন, আপনার দাদার সঙ্গে আমার জরুরি দরকার আছে। আমার সঙ্গে জরুরি দরকার? হ্যাঁ দাদা, আমি তাকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আজ রাতে দাদার সঙ্গে তোমার কোনো মতেই দেখা হবে না। কেন দেখা হবে না মেজদা? আমি যে তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। কেন তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি? না এনে যে কোনো উপায় ছিল না। কিন্তু আমি জানতে চাই ওই মেয়েটি কে? আমি আমি কি না, বকুল, তুমি? না, ঈশ্বর, তুমি কে দেখালে? ঈশ্বর, আমাকে কি দেখালে? কেন কেন কেন? বকুল! হ্যাঁ গো, সত্যি তোমার বিয়ে হয়ে গেছে। আমি যে আমার অন্ধ বিশ্বাস নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম, তুমি বলো না গো, সত্যি কি তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, এবং আজ রাতেই দাদার ফুল সজ্জা। ফুল সজ্জা? কেন কেন এসেছো বকুল? কেন এভাবে তুমি ছুটে এসেছো? আমি যাও, চলে যাও এখান থেকে, আর কখনো কোনোদিন আর বাড়িতে আসবে না। ধ্রুব, আমি জানতে চাই এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক, কিসের প্রয়োজনে তোর সঙ্গে দেখা করতে এসেছে, আর কেনই বা তুই ওকে এখান থেকে চলে যেতে বলছে? বাবা, দেরি করছিস কেন? আমার কথার উত্তর দে, বল। হ্যাঁ হ্যাঁ ধ্রুব, তুই বল, তোর সঙ্গে ওই মেয়ের কিসের সম্পর্ক? বলো বলো দাদা বাবু, এমন লক্ষ্মী প্রতিমার সঙ্গে তোমার কি সম্পর্ক? আরে একটা অজানা অপরিচিতা মেয়ের সম্বন্ধে সবার এত কৌতূহলের কারণটা কি একবার জানতে পারি? কারণ নিশ্চয়ই একটা আছে মেজদা। নইলে এই ভদ্র মহিলা এত রাতে দাদার সঙ্গে দেখা করতে আসবে কেন? বলো দাদা বলো, এই ভদ্র মহিলাকে কি তুমি চিনতে পারছো না? সঙ্গে আমার মানে আমি আমি চাকরানী। চাকরানী? হ্যাঁ গো মা, হ্যাঁ
হ্যাঁ গো বাবু মশাইরা, আমি ওনার চাকরানি। উনি যখন আমাদের ওখানে থাকতেন, আমি ওই বাবুর সব কাজ আমি তাই খাবো, শুধু এই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবেন না বাবু, দয়া করে আমাকে একটু আশ্রয় দিন বাবু মশাই। অসম্ভব, দুজন কাজের লোক রাখার মতো বিলাসিতা আমাদের মানায় না। এর জন্য আমার একটি পয়সাও দিতে হবে না বাবু মশাই। কিন্তু এই পেটে তো কিছু দিতে হবে, তারও তো মিনিমাম একটা খরচা আছে। আমার মনে হয় ওর মনে কোনো অসৎ উদ্দেশ্য আছে, আর সেই অসৎ উদ্দেশ্য পূরণের জন্য এইভাবে বিনে মাইনে চাকরানির সাথে এই বাড়িতে থাকতে চাই। বাবু মশাই না, না জেনে না শুনে একজন ভদ্র মহিলা সম্বন্ধে এমন কটু মন্তব্য করা তোমার ঠিক নয়। প্লিজ প্লিজ নক্ষত্র, তোরা চুপ কর। আমি যার সহ্য করতে পারছি না রে বকুল। আমি তোমাকে অনুরোধ করছি বকুল, তুমি এই মুহূর্তে চলে যাও। আর কখনো কোন অধিকার নিয়ে তুমি এই বাড়িতে এসো না। তোমার আমার অতীতের সম্পর্ক যা শেষ হয়ে গেছে বকুল। যাও বকুল, এই মুহূর্তে তুমি চলে যাও। না না বাবু, চলে যেতে হবে না, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। কিন্তু বাবা, কোনো কিন্তু নয়, ওর খাওয়া দাওয়ার জন্য যে টাকা খরচ হবে তা তোর ময়না থাকে কাটা যাবে না। আর ওর উদ্দেশ্য সব কি মহৎ, তোর বিচার করব আমি। এই যে ভদ্র মহোদয়গণ, দয়া করে আপনাদের বিচার সভাটা ভঙ্গ করবেন কি? বৌমা তুমি? হ্যাঁ আমি। একটা গাইয়া চাকরানিকে নিয়ে তখন থেকে আপনারা যে হট্টগোল আরম্ভ করে দিয়েছেন, তাতে করে মনে হচ্ছে আপনাদের ছেলের বিয়ের যে এই চাকরানি পাওয়ার আনন্দটা ঢের বেশি বলে মনে হচ্ছে। বৌমা একটু আস্তে কথা বলো বৌমা, বাড়িতে আত্মীয় স্বজনরা রয়েছে, সবাই শুনতে পাবে। তা পাবে, তাতে আমার কি? বাট বিউটি, তুমি কি ভুলে গেছো ধ্রুব, আজ আমাদের ফুলসজ্জা। এই শীতের রাতে তোমার জন্য ওই ফুলসজ্জার ঘরে কি আমি একা একা থাকবো নাকি? বৌমা তুমি তোমার ঘরে যাও বৌমা, ধ্রুব এখনই যাচ্ছে। না, ধ্রুব এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে ওই ফুলসজ্জার ঘরে যাবে। কি বললে বৌদিমণি? হ্যাঁ, তুমি তোমার স্বামীর নাম মুখে আনলে? বাবা বাবা বাবা, চমৎকার! স্বামীর নাম মুখে আনলে মুখে ফসকা পড়ে যায় নাকি? হ্যাঁ, ফসকা পড়ে না বৌমা, কিন্তু স্বামীর নাম ধরে ডাকলে স্বামীকে অসম্মান করা হয়। তুমি কি জানো না যে মেয়েদের কাছে স্বামী হচ্ছে দেবতা? দেবতা? বৌমা হ্যাঁ, স্বামীকে দেবতা বলবে এইসব অকর্মণ্য গাইয়া মেয়েদের দল, কিন্তু আমার মতো আধুনিক উচ্চ শিক্ষিতা মেয়ের কাছে স্বামী হচ্ছে বন্ধু। বাহ, চমৎকার বৌমা, চমৎকার। তোমাদের ওই শিক্ষার ছেলেবাদের সঙ্গে সঙ্গে বোধ হয় তোমাদের রুচি আর চরিত্রের সিলেবাসটাকেও তোমরা পাল্টে ফেলেছ। তাই তো তোমার মতো উচ্চ শিক্ষিত, উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় চাকর আর চাকরানি। বাবা জানিস ধ্রুব, জানি মৃত্যু
মৃত্যু শয্যায় শুয়ে আমি স্বপ্ন দেখতাম আমার তোমার বিয়ে হবে, মনের মতো বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো, কিন্তু যাকে আনলো সে বৌমা নয়, সে হচ্ছে একটা বোমা, একটা বোমা। কি আমাকে এত বড় অপমান? সম্মান কখনো স্বেচ্ছায় পাওয়া যায় না বৌমা, ওটা যে নিজেকেই আদায় করে নিতে হয়। আশা করি সম্মান দেওয়া এবং নেওয়ার ব্যাপারটা এবার থেকে তুমি নিশ্চয়ই বুঝতে পারবে বৌমা, নিশ্চয়ই বুঝতে পারবে। এই যে বলি, এভাবে অপমান করার কারণ কি? সব কিছুর মূলে ওই চাকরানিটা। আমি তোমায় এখনো বলছি দাদা, আজ এখনই এই চাকরানিটাকে এই বাড়ি থেকে তাড়াও, নইলে কিন্তু এই সংসারে অনেক বড় অশান্তির ঝড় বইবে। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে তুমি যদি আমার ফুলসজ্জার ঘরে না আসো, তাহলে নিশ্চিত জানবে তোমার বাবার এই ছাদের বৌমা সত্যিকার বৌমা হয়ে এই বাড়িতে ফেসে বসবে। বর্দা, তুমি কি শুধু চুপ করে থাকবে? কোনো কথাই কি তুমি বলবে না? বলার ভাষা যে আজ আমার হারিয়ে গেছে রে নক্ষত্র। কর্তব্যের পাশে রুদ্ধ হয়ে গেছে আমার বাক শক্তি। তাই তো আমার বুয়া মন আজ না বলার বক্ত বেদনায় শুধু টুকরে টুকরে কাঁদছে। তুমি ফুল সজ্জার ঘরে যাও। তুমিও একথা বলছো বকুল? আমিও বলছি বরদাদা বাবু, তুমি ফুল সজ্জার ঘরে যাও। দেরি হলে আবার হয়তো বৌদমণি অনেক বেশি রেগে উঠবে, আবার হয়তো তোমাকে অপমান করে বসবে। তুমি আর দেরি করো না দাদা বাবু, তুমি ওই ফুল সজ্জার ঘরে যাও। অসম্ভব! যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সম্পর্ক আমার সম্পূর্ণ বেমানান, তাকে স্ত্রীর সমর্যাদা দিলেও স্ত্রীর স্বীকৃতি আমার পক্ষে মোটেই সম্ভব না। ঠিকই বলেছ বর্দা, তোমার জীবনের সমস্ত সমস্যার কথা এই পৃথিবীর আর কেউ না জানলেও আমি জানি। তাই আমি সব জেনে শুনে তোমাকে বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত নাও দাদা, কাকে তুমি আপন করে নেবে। অগ্নি সাক্ষী করো ওই স্ত্রীকে, না ভালোবাসার সিঁদুরকে দাদা। হরে নক্ষত্র দাদা, তোকে আমি কেমন করে বুঝাই রে? ওই অগ্নি সাক্ষীর স্ত্রীর চেয়ে আমার কাছে ভালোবাসার সিঁদুরের মূল্য অনেক বেশি, অনেক বেশি। তুমি চুপ করো বকুল। আমি তোমার ভালোবাসাকে নির্মম নিষ্ঠুরের মতো খুন করেছি। আমি অনেক অন্যায় করেছি। তুমি আমাকে অভিশাপ দাও। আমার কথা বলতে নেই গো, আমার কথা বলতে নেই। তুমি এখন যাও, তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করছে। হচ্ছে তোমার ফুল সজ্জা। তুমি কি বকুল? আমি
অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয় একটু হাহাকার করছে না? আমি 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 যে তোমার স্ত্রী গো, স্বামীর শুভ কাজে সম্মতি দেওয়াই যে স্ত্রীর কর্তব্য গো। বকুল, তুমি ভেবো না গো, তোমার আমার সম্পর্ক ঈশ্বর ছাড়া আর কেউ জানবে না গো, আর কেউ জানবে না। এখানে আমি আজীবন তোমার চাকরানি হয়ে থাকবো গো, আজীবন তোমার চাকরানি হয়ে থাকবো। ওগো ওগো তুমি যাও, তুমি যাও। বেশ, তবে তাই হোক। তোমার চোখের জল দিয়ে শুরু হোক আমার জীবনের নতুন ইতিহাস। তোমার ব্যর্থ জীবনের হাহাকার হোক আমার ফুল সজ্জার উপহার, আর তোমার বুক ফাটায় কান্নার সুর হোক আমার ফুল সজ্জার সানাই, আমার ফুল সজ্জা। পাখি রে কোন ভুলে তুই স্বপ্ন ডালে বেঁধেছিলি বাসা? পাখি রে কোন ভুলে তুই স্বপ্ন ডালে বেঁধেছিলি বাসা? পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? অত ডাল ভাঙিল বাসা গেল, সব হলো দুরাশা। তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? পাখি রে আগে তো দিনে পাগা শেষে ঝরছে তোরা খিজ। আগে তো দিনে পাগা শেষে ঝরছে তোরা খিজ। কপাল বন্ধ হইলি অন্ধ, কপাল বন্ধ হইলি অন্ধ, সব হলো দুরাশা। কুনুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? পাখি রে কুনুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা? পাখি রে
বড় নিষ্ঠুর সেই বিধাতা দেই যেন সদই ব্যথা বড় নিষ্ঠুর সেই বিধাতা দেই যেন শুধুই ব্যথা ওরে ঘরে সেজে ভাঙে সেজে ঘরে সেজে ভাঙে সেজে ভাঙা গড়াই পেশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছি বাসা পাখি রে তুই শুকনো ডালে বেঁধেছি বাসা পাখি রে বারে নারীর জীবন হে ঈশ্বর আমার জীবন নিয়ে তুমি একই খেলা খেললে ঠাকুর দুঃখই যদি দেবে তাহলে কেন দিয়েছিলে মিথ্যে সুখের স্বপ্ন কেন 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 হায় আমার বকুল আমি যে ভিতর থেকে স্পষ্ট তার কণ্ঠে বাবা ডাক শুনতে পেলাম তবে কি সে আমায় আসতে দেখে কোথাও লুকিয়ে পড়েছে আমাকে অবাক করার জন্য হয়তো এখনই পিছনে ছুটে এসে আমার দুহাতে আমার গলা জড়িয়ে ধরে খিল খিল করে এসে উঠবে আমি বরং এখানে চুপ করে বসে থাকি একটু পরে হয়তো বকুল এসে আমাকে বলবে বাবা তুমি এখানে বসে কি ভাবছো বাবা বকুল মামা কই কোথায় দিদি না 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 মানে বাবা আমার বড় ভুল হয়ে গেছে রে মা বকুলের কথা ভাবতে ভাবতে আমি যেন আমার বাহিরের জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি বাবা তাই তো শয়নের স্বপনে আমি যেন স্পষ্ট দেখতে পাই আমার বকুলের কণ্ঠস্বর চোখের সামনে আলিয়ার মতো ভেসে উঠে বকুলের বাবা তুমি অযথা দিদির জন্য ভাবছো বাবা অযথা নয় রে মা আজ 7 দিন হয়ে গেল বকুলের কোনো সংবাদ পেলাম না মেয়েটা আমার কেমন আছে কিভাবে আছে তা ওই ঈশ্বরই জানে আমি বলছি বাবা দিদি ভালোই আছে তুই বলছিস মা হ্যাঁ বাবা ও শ্বশুর বাড়ির লোকেরা নিশ্চয়ই ওকে আশ্রয় দিয়েছে তা না হলে কবে হয়তো দিদি এখানে ফিরে আসতো তুই বলছিস মা হ্যাঁ বাবা আমার বকুল ভালো আছে ওরা সবাই ওকে
যথাযোগ্য মর্যাদা দিয়ে বরণ করে নিয়েছে। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেবেই তো। দ্রবর মতো আদর্শ সন্তানের বাবা মা কখনো নিষ্ঠুর হতে পারে না বাবা। আমার কি মনে হয় জানিস মা? কি মনে হয় বাবা? ওই নিন্দুকেরা হয়তো মিথ্যে করে দ্রবর নামে অপবাদ রটিয়েছে বাবা। ওই নিমাই এলে তুই ওকে বেশ করে বকিয়ে দিস তো মা। নিমাইয়ের কি দোষ বাবা? নিমাই যা শুনেছে তাই তো বলেছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিকই তো। ও যা শুনেছে তাই তো বলেছে, ওর কোনো দোষ নেই। আমি বরং এক কাজ করি, আজ একবার আমার বকুলকে দেখে আসি। বাবা আজই যাবে বাবা? হ্যাঁ রে মা, কতদিন মেয়েটাকে দেখিনি, প্রাণটা আমার বড় ছটফট করছে রে মা। বিয়ের পর নতুন মেয়ে জামাই একসঙ্গে আনতে হয়। আমি বড় এখনই। বাবা কি হলো বাবা? শ্বশুর বাড়ি যাবার সময় বকুলকে আমি কোনো কিছু দিতে পারিনি রে মা। আজ যদি ওর জন্য একখানা শাড়ি আর দ্রবর জন্য একখানা জুতো আর পাঞ্জাবি না নিয়ে যেতে পারি, তাহলে আমি যে বিষম ছুট হয়ে যাব রে মা। অথচ আমার কাছে এমন কিছু নেই যা দিয়ে আমি। বাবা এক কাজ করলে হয় না বাবা? মায়ের সোনার বালা দুটো বিক্রি করে না হয়? না না রে চাপা, অভাবের তাড়নায় তোর মায়ের সমস্ত গহনাগুলো আমি বিক্রি করে ফেলেছি। তবে তার এই শেষ স্মৃতিটুকু আমি আর মুছে ফেলতে চাই না রে চাপা। বেশ তাই ভালো। তবে আমি বলছিলাম আজ না পারলেও বাড়ি যাওয়ার সময় দিদি আর জামাই বাবুকে তুমি নতুন জামা কাপড় পাঠিয়ে দিও বাবা। হাতে দুটো দিন সময় পাবে, ঠিক তুমি টাকার জোগাড় করতে পারবে বাবা। তুই ঠিক বলেছিস মা। দুটো দিন সময় পেলে আমি টাকা ঠিকই জোগাড় করে নেব। তবে আমি বেরোচ্ছি রে মা। সম্ভব হলে কালই ওদের সঙ্গে করে নিয়ে আসব। নিমার হাতে আমি বাজার করে পাঠিয়ে দেব। কাল তুই যেন আগের থেকে রান্নার সব কিছু করে রাখি, মনে থাকে জেনি মা। মনে থাকবে। কি মজা কি মজা। কাল আমার দিদি আসবে, জামাই বাবু আসবে। কতদিন পরে জামাই বাবুকে দেখবো না। এখন সে রীতিমতো না 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 না। আজ জামাই বাবু এলে আমি তাকে বলবো না 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 না, যা বলার আমি তখনই বলবো। ওই ডাক তুমি আমি আর থাকবো না। ভাগ্যিস ওরা খাবার দিয়ে যাওয়ার সময় ভুল করে দরজাটা খোলা রেখে গিয়েছিল, আর সেই সুযোগে ওই বদ্ধ ঘরটা থেকে আমি পালিয়ে এসেছি। এবার যেমন করেই হোক ওদের দৃষ্টি এড়িয়ে এই নরককুণ্ড থেকে আমাকে পালাতে হবে, নইলে ওরা আমাকে বাঁচতে দেবে না। কিন্তু কোন দিকে পালাই? ওই সদর দরজাতে গেলে যদি কারো নজরে পড়ে যায়, তারা আমি বরং পেছনের দরজা দিয়ে
তোর জন্য তো সদর দরজা সব সময় খোলাই আছে। এই দরজা দিয়ে দাদা তুমি আমি, তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস, তাই তো আমি তোকে পথ দেখাতে এলাম। এবার বল, তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যদি আমার কথা মেনে নিয়ে তোর নামের সম্পত্তি আমার নামে লিখে দিস, তোর জীবনের পথ আমি সুখ শান্তি আর হাসিতে ভরিয়ে দেব। আর যদি ওই সম্পত্তির লোভে তুই আমাকে অগ্রাহ্য করিস, তাহলে এই ময়নার মতো তোকেও আমি মরণের পথে ঠেলে দেব। তুমি কেমন করে ভাবলে দাদা যে মৃত্যুর ভয়ে ভীত হয়ে আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে আমি ওই পথের ভিখারি হয়ে দিন কাটাবো? পথের ভিখারি কি বলছিস রে কঙ্কন? আমি তোকে আমার নিজের জীবনের চেয়েও অনেক অনেক সুখে রাখবো। তুই তুই আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমিও যে বড় দুঃখ কষ্ট পাই রে ভাই। আমার দুঃখে তুমি তুমি কষ্ট পাবে দাদা। যখন যখন তোমার হাতের চাবুক নির্মম ভাবে আমার পিঠে রক্ত জড়ায়, তখন তখন তোমার বডির কষ্ট কোথায় লুকিয়ে থাকে দাদা? যখন তোমার ওই পোশাকন দ্বারা বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে পাগল বানিয়ে রাখতে চায়, তখন তখন তোমার দয়া দয়া মমতা গুলো তোমার পাষাণ হৃদয়ের কোন বাক্যে তুমি লুকিয়ে রাখো? কঙ্কন ভাই,